নমস্কার, আপনারা দেখছেন সুরমা বার্তা। এই মুহূর্তে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি মনীষা। দেখে নিচ্ছি আজকের সংবাদ শিরোনাম। দ্বিতীয় দিনও পাথারকান্দি বিধানসভায় অব্যাহত উচ্ছেদ অভিযান। 2026-এর বিধানসভা নির্বাচনে লড়ছেন না সিদ্দিক আহমেদ। রাজনৈতিক উত্তরাধিকারী পুত্র তৌফিক রসুল আহমেদ লড়বেন বিধানসভা নির্বাচন। গৌরব গগৈর পাক যোগের বিরুদ্ধে মন্ত্রী কৃষ্ণেন্দু পালের নেতৃত্বে শ্রীভূমিতে প্রতিবাদ। গৌরব গগৈর পাকিস্তান যোগ মুখ্যমন্ত্রী নাটক বলে কটাক্ষ কংগ্রেস নেত্রী নিখাদ আব্বাসের। বরাকের 2 আসন হাইলাকান্দি ও রামকৃষ্ণনগর বিধানসভা থেকে দলীয় টিকিটের দাবি নরিতা জয়শুক্লার। গৌরব গগৈর দেশবিরোধী যোগসূত্রের বিরুদ্ধে রাজপথে কুশপুতল দাহ করে প্রতিবাদ কাছাড় বিজেপির। শ্রীভূমি জেলার সংরক্ষিত বনাঞ্চলে সোমবার দ্বিতীয় দিনেও অব্যাহত রয়েছে বন দপ্তরের বৃহৎ উচ্ছেদ অভিযান। সকাল থেকেই হাতি ও বুলডোজারের সাহায্যে এলাকায় সংরক্ষিত বনাঞ্চল দখলমুক্ত করার কাজ চলছে। উল্লেখযোগ্য যে রবিবার থেকে শুরু হয়েছিল বন দপ্তরের এই উচ্ছেদ অভিযান। সোমবার শ্রীভূমি জেলার পাথারকান্দি বিধানসভা কেন্দ্রের অন্তর্গত বাদশাহী ও দুহালিয়া সংরক্ষিত বনাঞ্চলে এই উচ্ছেদ অভিযান চালানো হচ্ছে। এই বনাঞ্চলে দীর্ঘদিন ধরে কিছু দখলদার অবৈধভাবে ঘর নির্মাণ করে বসবাস করে আসছিল। বন দপ্তরের পক্ষ থেকে আগেই প্রায় 1000 পরিবারকে উচ্ছেদের নোটিশ দেওয়া হয়েছিল। সোমবার দ্বিতীয় দিনেও ভোর থেকেই ইচারপাড়, মাধবপুর, বালিয়া, মধুরবন, ছাগলমুয়া, মাগুরা, যোগীছড়া ও চাঁদপুর এলাকায় উচ্ছেদ অভিযান শুরু হয়েছে। প্রথম দিনেই প্রায় 50% সংরক্ষিত বনাঞ্চল দখলমুক্ত করা হয়েছে এবং সোমবার দ্বিতীয় দিনেও অভিযান পুনরায় জোরদারভাবে শুরু হয়েছে। हाथी से तो वो जो घर है, जो आदमी लोग घर छोड़ के चला गया है, जहाँ थोड़ा घर का सिंबल बाकी है वही गिरा रहा है। जितना भी घर का ढांचा है वही गिरा रहा है। कौन सा रिजर्व फॉरेस्ट में आप लोग ये काम कर रहे हैं? ये तो दुहालिया। अभी तक कितना घर ऐसे? आज सुबह से 10-12 तो हो जाएगा। एक्यूरेट काउंटिंग नहीं किया, अभी बाकी है। वो और हाथी तो घर गिरा रहा है, कभी पेड़ भी गिरा रहा है। तो साथ में जेसीबी है और आदमी लोग भी है। कितना हाथी है इसमें? 8-10 तो होगा शायद। मुझे দক্ষিণ করিমগঞ্জ বিধানসভা কেন্দ্রের 4 বারের বিধায়ক সিদ্দিক আহমেদ আগামী বিধানসভা নির্বাচনে অংশগ্রহণ না করার ঘোষণা করেছেন। তার রাজনৈতিক উত্তরাধিকারী হিসেবে পুত্র তৌফিক রসুল আহমেদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন বলে ঘোষণা দেন বিধায়ক সিদ্দিক আহমেদ। নিজের বাড়ির আঙ্গিনায় বিধানসভা কেন্দ্রের বিশিষ্ট ব্যক্তিদের সঙ্গে আলোচনা করেই এই সিদ্ধান্তের কথা জানান তিনি। সিদ্দিক আহমেদ জানান, আগামী বিধানসভা নির্বাচনে তার চিকিৎসক পুত্র তৌফিক রসুল আহমেদ অসম গণ পরিষদ দলের প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করবেন। এই উপলক্ষে বক্তব্য রাখতে গিয়ে সিদ্দিক আহমেদ বলেন, দেশ ও রাজ্যের সামগ্রিক পরিস্থিতি বিবেচনা করেই রাজনীতি করা উচিত। তিনি উল্লেখ করেন, রাজ্যের বিভিন্ন স্থানে উচ্ছেদ অভিযান চললেও তার বিধানসভা কেন্দ্রে কোনো উচ্ছেদ হয়নি, বরং মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা প্রায় 200 জনকে পাট্টা দেওয়ার নির্দেশ দিয়েছেন বলেও মন্তব্য করেন তিনি। তিনি আরও বলেন, রাজ্যের বহু জায়গায় এসআর থেকে বহু মানুষের নাম বাদ দেওয়া হয়েছে, কিন্তু দক্ষিণ করিমগঞ্জ বিধানসভা কেন্দ্রে মাত্র 5 থেকে 6 জনের নামেই নোটিশ জারি হয়েছে। মুখ্যমন্ত্রীর সঙ্গে সুসম্পর্ক না থাকলে সংখ্যালঘু জনগোষ্ঠীকে কিভাবে রক্ষা করা সম্ভব সে প্রশ্ন তুলেন সিদ্দিক আহমেদ। উল্লেখযোগ্য যে দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত হওয়ার কারণেই আগামী বিধানসভা নির্বাচনে অংশগ্রহণ না করার সিদ্ধান্ত নিয়েছেন বিধায়ক সিদ্দিক আহমেদ। আজকে যে সিদ্ধান্ত নিয়েছেন সেটাকে আমি স্বাগতম জানাই এবং আমি আশা করব উপরওয়ালায় যদি আমার ছেলেকে নির্বাচিত করেন, যে আমার ছেলেকে আমি বলবো যে দক্ষিণ করিমগঞ্জের মানুষের স্বার্থের উল্টা যাতে কোনো কাজ না হয়, এবং আমি যতদিন আছি আমি সাথে থাকবো। আশা করি আপনারা সবাই থাকবেন, আমরা সবাই একসাথে মিলে আমরা দক্ষিণ করিমগঞ্জের উন্নয়নের সাথে কাজ করব। আপনি কোন দল থেকে আপনার ছেলেকে এজিপিতে কবে জয়েন করবেন? হ্যাঁ, এজিপিতে কবে জয়েন করবেন? আমি এবার গুয়াহাটিতে যাবার পরে এখন কেউ দল এখনও জয়েন করেনি, যারা বিজেপিতে যোগদান করেছে তারাও করেনি। সুতরাং আমি সেখানে গিয়ে মুখ্যমন্ত্রীর সাথে, মাননীয় মুখ্যমন্ত্রীর সাথে। পাকিস্তান দরদি ভারত বিরোধী গৌরব গগৈ ভারত ছাড়ো। গৌরব গগৈর পাকিস্তানি সংযোগের বিরুদ্ধে সোমবার শ্রীভূমিতে বিজেপির পক্ষ থেকে এক বিশাল প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। প্রায় 10,000 বিজেপি সমর্থক এই প্রতিবাদ কর্মসূচিতে অংশ নেন। গৌরব গগৈর পাকিস্তান লিঙ্ক নিয়ে
মুখ্যমন্ত্রীর সাংবাদিক সম্মেলনের পরেই রাজ্য জুড়ে বিজেপি তাদের প্রতিবাদ আরও তীব্র করে তুলেছে। এই প্রতিবাদ কর্মসূচির অংশ হিসেবে শ্রীভূমি জেলা বিজেপির কর্মীরা সরকারি স্কুলের খেলার মাঠ থেকেই একটি বৃহৎ মিছিল বের করেন। মিছিলটি শহরের প্রধান সড়ক পরিক্রমা করে প্রতিবাদী কার্যসূচি পালন করেন। প্রতিবাদকারীরা পাকিস্তানি এজেন্ট গৌরব গগৈ মুর্দাবাদ ইত্যাদি স্লোগানে সমগ্র এলাকা মুখরিত করে তোলে। এই প্রতিবাদ কর্মসূচিতে অংশ নেন মন্ত্রী কৃষ্ণেন্দু পাল, মন্ত্রী নন্দিতা গার্লোসা, বিধায়ক বিজয় মালাকার সহ জেলা বিজেপির বহু নেতাকর্মীরা। প্রতিবাদ স্থল থেকে নেতারা বলেন, এই বিষয়টি জাতীয় নিরাপত্তার সঙ্গে জড়িত এবং এই বিষয়ে যথাযথ তদন্ত ও কঠোর ব্যবস্থা গ্রহণ করা প্রয়োজন। সমগ্র ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক মহলে তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। আরেকবার তো ভাই আজি গোটে শ্রীভূমি জেলার রাইজ সমদল লৈ ওলাইছে। প্রতিবাদী এই সমদল উদ্দেশ্য সকলে জানে যে আজি আমার মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয় যে এসআইটির রিপোর্ট রাইজর সম্মুখত দাঙি ধরিলে, বিশেষকে আজি গৌরব গগৈ আর তেওঁৰ পৰিয়াল, যি পৰিয়ালৰ তেওঁৰ দুই সন্তান, যি ছেলে সন্তান তেখেতে 2022 ইংৰাজীত ব্রিটিশ সিটিজেন ডিক্লেয়ার হল আর ছোৱালী ব্রিটিশ সিটিজেন, মিসেস ব্রিটিশ সিটিজেন, আজিলৈকে ভারতবর্ষের নাগরিকত্ব লোৱা নাই। আজি তার পিছত আৰু আমি দেখিব পালো যে আলী তৌকিৰ শেখ, যি পাকিস্তান হোম মিনিষ্ট্রির এজন ঘনিষ্ঠ ব্যক্তি বা ISR লগত তেওঁৰ ভাল রিলেশন, সেই ব্যক্তি আজিৰ দিনত আপোনালোকে দেখিলে পাব যে তেখেতে ভারতবর্ষত যোৱা কংগ্রেস সরকারের টাইমে 10-11 বাৰ ভাৰতবৰ্ষ ভ্ৰমণ কৰিলে আৰু তেওঁৰ এই টিমো লগত আছিল এলিজাবেথ গগৈ। আজি কি উদ্দেশ্যে ভাৰতবৰ্ষত আহিছে বা আমি আৰু দেখিব পাইছোঁ যে যেদিন ইনভেষ্টিগেশ্যন ষ্টাৰ্ট হ'ল তাৰ পিছৰ পৰা টুইটাৰ হেণ্ডেলৰ পৰা বহুত মেছেজ ডিলিট কৰা হ'ল। এটোৰ পূৰ্ণ তদন্ত হ'ব লাগে। মিনিষ্ট্ৰী অফ হোম এফেয়াৰ্ছে পূৰ্ণ তদন্ত কৰিব লাগে। তদন্ত কৰিলে আৰু বহুত কথা ওলাই আহিব। আজি যি ব্যক্তি আমাৰ অসমৰ ৰাইজৰ উদ্দেশ্যে নেতৃত্ব দিব বিচাৰিছে, তেওঁৰ ওপৰত গোটেই শ্রীভূমি জেলা বা অসমৰ ৰাইজ ওলাই আহিছে এটাই উদ্দেশ্য যে গৌরব গগৈৰ আগতে পূৰ্ণ তদন্ত হ'ব লাগে আৰু তেওঁৰ পৰিয়াল যে ভাৰতীয় নাগৰিক হয় কিনা না এটো ৰাইজৰ ওচৰত দাঙি ধৰিব লাগে। ये राइज जितना निकल के आया है इन द सपोर्ट ऑफ ऑनरेबल चीफ मिनिस्टर, जो आज में प्रेस कॉन्फ्रेंस में दिया है कि हमारा गौरव गगৈ का मिसेस जो एलिजाबेथ कोलबोन, उन्होंने जितने दिन पाकिस्तान लीड के लिए काम किया था, आज उनका उल्लास ये हुआ है कि वो और इन्वेस्टिगेशन और आगे लेके जाएं। एसआईटी जो हमारा इन्वेस्टिगेशन ये क्या है, हमने भारत सरकार को वहाँ होम मिनिस्ट्री अफेयर्स में दिया है, उससे और उल्लेख होके हमारा जनता और पता चलेगा कि कैसे और आगे क्या होने वाला था वो अभी तक में कैसे होके है। জেলা কংগ্রেস কার্যালয়ে সাংবাদিক সম্মেলন করে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার বিরুদ্ধে তীব্র সমালোচনা করলেন কংগ্রেসের সর্বভারতীয় মিডিয়া কোঅর্ডিনেটর নিখাদ আব্বাস। তিনি অভিযোগ করেন, গৌরব গগৈকে ঘিরে ওঠা তথাকথিত পাক যুগ ইস্যুতে বিজেপি সরকার ইচ্ছাকৃতভাবে বিভ্রান্তি ছড়াচ্ছে। তার দাবি, কেন্দ্রে ও রাজ্যে বিজেপি ক্ষমতায় থাকা সত্ত্বেও যদি সত্যি কোনো অভিযোগের ভিত্তি থাকতো তবে সরকার আইনি পদক্ষেপ নিত, কিন্তু তা না করে শুধুমাত্র সাংবাদিক সম্মেলনের মাধ্যমে জনমনে বিভ্রান্তি তৈরি করা হচ্ছে। নিখাদ আব্বাস আরও বলেন, কংগ্রেস সভাপতির জনপ্রিয়তায় হতাশ হয়ে মুখ্যমন্ত্রী বারবার ভিত্তিহীন মন্তব্য করছেন। আসন্ন বিধানসভা নির্বাচনে বিজেপি চাপে রয়েছে বলেই এমন মন্তব্য করা হচ্ছে বলে দাবি তার। এদিন তিনি করিমগঞ্জ জেলার নাম পরিবর্তন এবং এসআর প্রক্রিয়ায় সংখ্যালঘুদের নাম বাদ পড়ার অভিযোগ নিয়েও সরব হন। তার বক্তব্য, জেলার নাম পরিবর্তন করে সরকার উন্নয়নের আসল প্রশ্ন থেকে মানুষের দৃষ্টি ঘোরাতে চাইছে, পাশাপাশি সংখ্যালঘুদের অধিকার ক্ষুণ্ণ করার চেষ্টাও চলছে বলে অভিযোগ করেন তিনি। সাংবাদিক সম্মেলনে নিখাদ আব্বাস দাবি করেন, রাজ্যের বিভিন্ন গুরুত্বপূর্ণ সমস্যা থেকে মানুষের মনোযোগ সরিয়ে নিতে পরিকল্পিতভাবে এই ধরনের রাজনৈতিক ইস্যু সামনে আনা হচ্ছে। কংগ্রেস এই ধরনের পদক্ষেপের বিরোধিতা করে গণতান্ত্রিক উপায়ে আন্দোলন চালিয়ে যাবে বলেও জানান তিনি।
था अभी थोड़ी देर पहले कि जैसे आपने कहा भी कि असम के मुख्यमंत्री हैं हेमंत बिस्वा, देश के प्रधानमंत्री हैं नरेंद्र मोदी। डबल इंजन की सरकार की तो छाती पीटते हैं, लेकिन जब डबल इंजन की सरकार है उसके बावजूद भी बेचारे इतने हताश हैं, इतने हाथ पैर उनके कटे हुए हैं कि उनको इतना बड़ा मुद्दा भी आके प्रेस वार्ता करना पड़ रहा है। जाइए ना कोर्ट में, करिए ना FIR, प्रेस वार्ता करके नाटक काहे कर रहे हैं? इस तरह की झूठी और गलीच बातें करके आप किस लिए दिखा रहे हैं? आप जनता को दिखा रहे हैं कि आप हताश हो चुके हैं, आप परेशान हो चुके हैं, आप थक चुके हैं, आपके पास जनता के मुद्दों की बात करने के लिए कुछ नहीं है, इसीलिए आप कुछ भी बोल रहे हैं। इन्हें बोलिए ना। ये बोलते हैं देश के प्रधानमंत्री नरेंद्र मोदी जी बोलते हैं कि हम संसद में महिलाएं हमारे ऊपर हमला करना चाह रही थी, आपको संसद में आने से डर लग रहा है। अब हम कह देते हैं आपको संसद में आने से डर लग रहा है तो जाइए पाकिस्तान, जैसे आप कह देते हैं कि जाइए पाकिस्तान अगर आप कुछ नहीं कर सकते तो। हम कहते हैं देश के प्रधानमंत्री नरेंद्र मोदी को और हेमंत बिस्वा को जाइए पाकिस्तान, जो एविडेंसेस है लाइए, FIR करिए, कोर्ट में जाइए, ये प्रेस वार्ता करके अपने आप को हताश दिखा के जनता को हास्य का विषय मत बनाइए अपने आप। जीत जाएगा इजीली। तो वैसे भी राहुल गांधी जी और कांग्रेस पार्टी जीतने वाली है। जिस प्रकार के भ्रष्टाचार हेमंत बिस्वा की सरकार करती आई है, जिस प्रकार करोड़ों का घोटाला करती आई है, 100 करोड़ का हर 6 महीने में बजट पास करती आई है और उसके बाद भी करीमगंज का रोड नहीं बनाई, ये जनता देख रही है। जनता देख रही है कि मेडिकल फैसिलिटीज नहीं है, गर्भवती महिलाओं को सड़क पर बच्चा पैदा करना है, ये जनता देख रही है। जनता देख रही है कि खड्डों में गिर गिर के लोग मर रहे हैं। जनता देख रही है कि एलिवेटेड रोड का प्रॉमिस होता है, किलोमीटर्स का प्रॉमिस होता है, पर आज तक नहीं बना। जनता देख रही है कि सुबह पानी कैसा आता है, पानी कितना गंदा है, तो उस पर वोट देगी और जनता जाहिर सी बात है कांग्रेस पार्टी को इस बार जिताने वाली है। और अगर हेमंत बिस्वा की सरकार को लगता है कि राहुल गांधी जी उनके लिए बहुत ही मददगार होने वाले, तो होने वाले हैं, क्योंकि अगर अब सरकार में हेमंत बिस्वा आ गए तो मेरे को पूरा यकीन है कि जनता उनका मुंह काला करके उनको गधे पे बिठाकर घुमाएगी। तो मदद करेंगे हम उनकी और सरकार में हमारी। তপশিলি জাতি সংরক্ষিত রামকৃষ্ণনগর বিধানসভা কেন্দ্র থেকে দলীয় মনোনয়ন চেয়ে আবেদন নৈরিতা জয়শুক্লার। শুধু রামকৃষ্ণনগরই নয়, হাইলাকান্দি বিধানসভা কেন্দ্র থেকে কংগ্রেসের মনোনয়নের দাবিতে তিনি দলীয় হাইকমান্ডের কাছে আবেদন জানান। সোমবার শ্রীভূমি জেলা কংগ্রেস কার্যালয়ে উপস্থিত হয়ে জেলা সভাপতি তাপসকান্তি পুরকাস্তের হাতে নিজের আবেদনপত্র তুলে দেন নৈরিতা জয়শুক্লা। উল্লেখ্য, তিনি করিমগঞ্জের প্রাক্তন সাংসদ ললিত মোহন শুক্লবৈদ্যের নাতনি। দলীয় মনোনয়নের আবেদন জমা দেওয়ার পর সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে নৈরিতা জয়শুক্লা বিজেপি সরকারের বিরোধিতার পাশাপাশি রামকৃষ্ণনগর বিধানসভার বিভিন্ন সমস্যা ও তার উন্নয়নমূলক পরিকল্পনার বিষয় তুলে ধরেন এবং বিভিন্ন প্রসঙ্গে বর্তমান সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেন। তিনি আশাবাদী যে দল যদি তাকে মনোনয়ন দেয় তাহলে জনগণের সমর্থনে তিনি নির্বাচনে জয়ী হবেন। নমস্কার, আমি নৈরিতা জয়শুক্লা। আজকে আমি আমার পার্টি থেকে সবার আশীর্বাদ নিয়ে নমিনেশন সাবমিট করছি। আরকে নগর আশ্রম কনস্টিটুয়েন্সি থেকে আর হাইলাকান্দি 2 জায়গা থেকে আমি অ্যাপ্লাই করেছি। রিজন বিং, আমি মানুষের জন্য কাজ করতে চাই আর মানুষের স্বার্থে কাজ করবার জন্য আমাদের এখানে অনেক জিনিস হয়ে রয়েছে। পলিটিক্সটা আজকে অনেক বেশি ডিস্ট্রাকটিভ আর ডিফ্লেক্টিভ হয়ে রয়েছে, বিকজ আপনি দেখতেই পারেন যে মেইন মুদ্দা থেকে সবসময় মানুষদেরকে কীভাবে ভাঙিয়ে রং ডাইরেকশনে সবাইকে হেট্রেড আর কমিউনাল হারমোনি এইসব যদি দেখেন আমাদের দেশের মধ্যে খুব বাজেভাবে অ্যাফেক্ট করেছে। ইনফ্যাক্ট ওয়ার্ল্ড ওয়াইড র্যাঙ্কিংয়ের মধ্যে আপনারা সবাই জানেন যে বাচ্চাদের মানে হাঙ্গার স্টেটাস ইউগান্ডা থেকেও কমের মধ্যে আমরা চলছি, মানে অলমোস্ট ওই লেভেলে। আর পিছলেই কান্ট্রিজ যেসব ছিল ওই এরিয়াতে আমরা গেছি। আজকে আমরা যদি খালি লোকাল ইস্যুসের ব্যাপারে কথা বলি তাহলে দেখেন রামকৃষ্ণনগরের মতো হলো একটা এসসি কনস্টিটুয়েন্সি, তাই আমি বিং এসসি অলসো রামকৃষ্ণনগর থেকে আমি অ্যাপ্লাই করেছি। কিন্তু রামকৃষ্ণনগরের মধ্যে দেখেন এখানে ভূমি পূজা করা হয়েছে মেডিকেল কলেজ বানাবার জন্য, আর ইলেকশনের ঠিক আগে যত সব টিম আসে এসব আসে, কিন্তু এখন পর্যন্ত মেডিকেল কলেজ একটা এখানে নাই। ওইখানে মানুষদের এডুকেশনের জন্য একটাই খালি কলেজ, আর কলেজের মধ্যেও এডুকেশনাল ফ্যাসিলিটি কীভাবে আছে আপনারা সবাই জানেন। তো এই মানে সরকার মানুষকে কন্টিনিউয়াসলি ফেল করেছে, আর কন্টিনিউয়াসলি মানে যেটা যে ওদের মেইন যে মুদ্দা ওইটা পিওরলি হেটের রাজনীতি আর মানুষকে ডিস্ট্র্যাক্ট মানে কমিউনাল পলিটিক্স। আর কমিউনাল পলিটিক্সের মধ্যে আমরা ওয়ার্ল্ড ওয়াইড লাস্ট মধ্যে আসছি কান্ট্রি ওয়াইজ।
তো এই জন্য আই ফিল যে মানুষদের হিন্দু মুসলিম শিখ খ্রিস্টান এটার থেকে ইম্পর্টেন্ট হলো যে আমাদের মাটির জন্য আমাদের মানুষের জন্য কী কাজ হচ্ছে ওইটা আমরা কোয়েশ্চেন করি। আর অ্যাজ আই টোল্ড ইউ, যেমন আমাদের আপনারা জানেন যে একটা ফ্লাইওভার পর্যন্ত নাই করিমগঞ্জে, এত ভালো পপুলেটেড, এত এখানের মানুষদের কাছে স্কিলস আছে, এত স্কিল ডেভেলপমেন্টের দরকার, ভালো ইন্ডাস্ট্রিজের দরকার, ভালো চাকরির দরকার, আমাদের বাচ্চারা পড়াশোনা করার পরে যেন ভালো চাকরি পায় তার দরকার। কিন্তু ইনস্টেড অফ ডুইং অল অফ দ্যাট, হোয়াট উই আর ডুইং ইজ জাস্ট কমিউনাল পলিটিক্স অ্যান্ড ডিস্ট্র্যাক্টিং দ্য এন্টায়ার থিং। তো আমি প্রে করছি আপনাদের সবার কাছে যে একটা পিওর হার্ট দিয়ে আমি চাই যে মানুষের জন্য কাজ করতে। আমার গ্র্যান্ডফাদার, আমার দাদু ললিতমোহন শুক্লবৈদ্যর যে আদর্শে উনি কাজ করেছিলেন, আমি সেই আদর্শতেই কাজ করতে চাই ফিউচারে। আর আপনারা দেখতেই পারেন যে পিছলে 10 ইয়ার্সের মধ্যে বরাকভ্যালির মধ্যে কতটা ডেভেলপমেন্টাল ওয়ার্ক হয়েছে। 10 বছরের মধ্যে আমি দেখেছি করিমগঞ্জ হাইলাকান্দি ঘুরেছে, অনেকটা জায়গার মধ্যে অনেক কিছু উনি মানুষের ক্ষেত্রে যেটা বানিয়েছেন ওইটা পুরো ফুল প্লেজেড ডেলিভার করা হয়েছে। যেমন একটা বাড়িও যখন বানাতে লাগে বাড়িটাকে বারবার গিয়ে দেখতে হয় বাড়িটা বললো নাকি, এরকম না যে খালি ভূমি পূজন করে করে আপনি জায়গা ছেড়ে দিলেন কিন্তু ডেলিভারির সময় কিছু মানুষের ইউটিলিটি পাচ্ছে না। কিন্তু আমার দাদুর মধ্যে আমি দেখলাম যে প্রত্যেকটা কাজ শেষ হয়েছে। তো এই জন্য মানুষের জনগণের ক্ষেত্রে ভালো যেন হয় আর একটা গুড ইমোশন, পজিটিভ ইমোশনের সঙ্গে রাজনীতি করার জন্য নিউ জেনারেশনসের আসা উচিত, যারা করাপ্টেড মাইন্ডেডের মধ্যে থাকবে না। আর নিজের পকেট খালি ভরে যদি মানুষের কাছে কিছু ফায়দা থাকে না, তো এরকম লিডার্সের আমাদের দরকার নেই। আমাদের দরকার আমাদের ফিউচার জেনারেশনের জন্য একটা ভালো ভারতের নির্মাণ করা, যেটার জন্য কমিউনাল হারমোনি হওয়া, রেসপেক্ট ফর এভরিবডি হওয়া, আর কালচার আমাদের কালচারটাকে ওইটা ভালো করে বোঝার, রাইট কোয়েশ্চেন উঠা। আওয়াজ যদি উঠাতেই লাগে আমি ফিল করি যে রাইট কারণে আওয়াজ উঠানো উচিত, নাই কি খালি হেট প্রোভোকেট করার জন্য। তাই আমি রামকৃষ্ণনগর থেকেও করেছি আর হাইলাকান্দি পার্টি যেখান থেকে আমাকে ফিট ফিল করবে কন্টেস্ট করার জন্য, আই উড ডেফিনেটলি বি ভেরি হ্যাপি টু ওয়ার্ক। আর আমার পার্টির সঙ্গে রিলেশনশিপ, আজকে আমার বয়স 33 ইয়ার্স। আমি যখন কলেজে ছিলাম তখন আমি এনএসওয়াইয়ের 2 ইলেকশনসের মধ্যে কাজ করছিলাম। আই ওয়াজ ওয়ার্কিং উইথ দ্য ইউথ কংগ্রেস অলসো, বাট আমি এরকম কোনো ফর্মাল পজিশন এইসব কিছু তখন নেই বিকজ আমি জানতাম না যে আমি রাজনীতি ফুল প্রফেশনালি করবো। কিন্তু আমি ইউপিএসসি অ্যাসপিরেন্টও ছিলাম 2 বার। আই ওয়ান্টেড টু বি আ বিউরোক্রেট লাইক মাই ফাদার। তো যখন আমি আইএএস অফিসার বলতে পারি নাই বা ডিএম বলতে পারি নাই, তখন আমি ভাবলাম যে হয়তো ঠাকুরের ইচ্ছা যে মানুষকে সার্ভ করার অন্য রাস্তা হতে পারে, রাজনীতির রাস্তা যে আপনি যদি সার্ভিস করতে চান তা আপনি করতে পারবেন। এবারে নিয়েছি ছোট্ট একটা বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন। বিভিন্ন আধুনিক ও আকর্ষণীয় টাইলসের সম্ভার নিয়ে শ্রীভূমিতে উপস্থিত প্রিয়া টাইলস। আপনার ঘরকে অতি সুন্দরভাবে সাজিয়ে তুলতে আজই চলে আসুন প্রিয়া টাইলসে এবং নিয়ে যান অত্যাধুনিক টাইলস। আপনার পছন্দের সব রকমের টাইলস আমাদের প্রিয়া টাইলসে উপলব্ধ রয়েছে। আমাদের ঠিকানা চান্দ্রাস প্লাজা নিয়ার বিশাল মেগামার্ট, স্টেশন রোড, শ্রীভূমি। যোগাযোগ 9101805530 9957709784। আনন্দ সংবাদ। করিমগঞ্জে এই প্রথম 3D সিটি স্ক্যানের সুবিধা নিয়ে এলো করিমগঞ্জ হেলথ সিটি, বনমালী রোড, করিমগঞ্জ। পুরো শরীর 3D সিটি স্ক্যানের সুবিধা এখন পাচ্ছেন করিমগঞ্জে। আন্তর্জাতিকভাবে বিখ্যাত ডাক্তার দ্বারা রিপোর্ট। 3D সিটি স্ক্যানের জন্য যোগাযোগ করুন টেলিফোন 03843260705, মোবাইল 9678033047। করিমগঞ্জ হেলথ সিটি, বনমালী রোড, করিমগঞ্জ আপনাদের সেবায় নিয়োজিত। চিকিৎসা সেবায় নতুনত্ব নিয়ে হাজির নিউ লাইফলাইন হাসপাতাল। অত্যাধুনিক প্রযুক্তিতে এখানে পিনহোল সার্জারি, গোলব্লাডার, অ্যাপেন্ডিক্স সার্জারি করা হয়। শিলচর মেডিকেল কলেজের সার্জারি বিভাগের অতিরিক্ত প্রফেসর ডক্টর RC শ্যাম সার্জারিগুলি করবেন। তাছাড়া তিনি প্রতি শনিবার বিকেল 3টে থেকে ওপিডিতে রোগী দেখবেন। রয়েছেন শিশুরোগ বিশেষজ্ঞ ডক্টর গুলজার হোসেনও।
স্টোর্স তথা সহচরীর আন্তরিক অভিনন্দন। করিমগঞ্জ হোলসেল কোঅপারেটিভ স্টোর্সের নিয়ন্ত্রণাধীন স্টেশন রোডস্থ বিভাগীয় বিপণী সহচরী নতুন উদ্যোগে সমৃদ্ধ হয়ে জনগণের সেবায় এগিয়ে এসেছে। তুলনামূলক কম মূল্যে নিত্য প্রয়োজনীয় দ্রব্য সামগ্রীর যোগান অব্যাহত রাখতে সহচরী কর্তৃপক্ষ বদ্ধপরিকর। জেলার সমবায় আন্দোলনকে জোরদার করে তোলার ক্ষেত্রে করিমগঞ্জ হোলসেল কোঅপারেটিভ স্টোর্স তথা সহচরী কর্তৃপক্ষ সকলের আন্তরিক ও সক্রিয় সহযোগিতা কামনা করে। নতুন আঙ্গিকে বাস্তব পরিকল্পনা নিয়ে সহচরী স্টেশন রোড করিমগঞ্জ আপনাদের সেবায় সদা প্রস্তুত। স্বাস্থ্য সংক্রান্ত বিষয়ে খরচের কথা ভেবে চিন্তিত হচ্ছেন? এখন আর চিন্তার কোনো কারণ নেই, কারণ আপনাদের সেবায় এসে উপস্থিত হয়েছে জীবনজ্যোতি হাসপাতাল। এখানে অনেক কম খরচে আপনি পেয়ে যাবেন অনেক অভিজ্ঞ চিকিৎসকদের দল। চাইল্ড স্পেশালিস্ট, কার্ডিওলজিস্ট, ইউরোলজিস্ট, গাইনোলজিস্ট, স্কিন স্পেশালিস্ট, অর্থোপেডিক্স, নিউরোলজিস্ট, এছাড়াও নর্মাল ডেলিভারি, সার্জিয়ান ডেলিভারি, সব রকমের অর্থো সার্জারি, অ্যাডভান্স ল্যাপারোস্কোপ সার্জারি, নি রিপ্লেসমেন্ট, স্পাইন সার্জারি, সব রকমের ইউরো সার্জারির সুবিধা ছাড়াও অপারেশন থিয়েটার, 24 ঘন্টা ইমার্জেন্সি ওয়ার্ড, আইসিইউ লেবার রুম, মেডিকেল স্পেশালিস্ট, জেনারেল ওয়ার্ড, ল্যাবরেটরি, হসপিটাল ডিসপেন্সারি, গাড়ি পার্কিংয়ের স্থান ছাড়াও নানান প্রকার সুযোগ সুবিধা অনেক কম খরচে লাভ করতে পারবেন জীবনজ্যোতি হাসপাতালে। তাই আর দেরি না করে আজই চলে আসুন। যোগাযোগের নম্বর 7637062954, 8638048459। আমাদের ঠিকানা নীলামবাজার, গান্ধী জিপি, দুর্গানগর রোড, আসাম 788722। বরাক ডায়াগনস্টিক সেন্টার, এখানে ডিজিটাল ইসিজি, ডিজিটাল ইইজি, ডিজিটাল এক্স-রে, কম্পিউটারাইজড প্যাথোলজি, মাইক্রোবায়োলজি, হিস্টোপ্যাথোলজি, কালার ডপলার সোনোগ্রাফি, চেম্বার হোম কালেকশন ইত্যাদি করা হয়। আমাদের প্রতিষ্ঠান সকাল 7টা থেকে রাত্রি 9টা পর্যন্ত খোলা থাকে। প্রতিদিন সকাল 8টা থেকে সোনোগ্রাফি করা হয়। যোগাযোগ বরাক ডায়াগনস্টিক সেন্টার, সেটেলমেন্ট রোড। যোগাযোগের নম্বর 03843273151, 7086376822, 9401325290। শিলচরে সোমবার রাজনৈতিক উত্তেজনা তুঙ্গে। কংগ্রেসের প্রদেশ সভাপতি গৌরব গগৈকে ঘিরে বিস্ফোরক আন্দোলনে নামল বিজেপি। গৌরব গগৈর বিরুদ্ধে পাকিস্তান যুগের গুরুতর অভিযোগ তুলে সোমবার রাজপথে শক্তি প্রদর্শন করে বিজেপি কাছাড় জেলা কমিটি। সোমবার বিকেলে শিলচরের ডিএসএ ময়দান থেকে বিশাল র্যালির সূচনা হয়। হাতে গৌরব গগৈর কুশপুতুল, মুখে আগুন ঝরা স্লোগান নিয়ে শহর পরিক্রমা করে বিজেপি কর্মী ও সমর্থকরা। র্যালি জুড়ে একের পর এক স্লোগানে গর্জে ওঠে রাজপথ, উত্তাল হয়ে ওঠে গোটা শিলচর। বিজেপির অভিযোগ, দেশের স্বার্থের প্রশ্নে গৌরব গগৈর ভূমিকা সন্দেহজনক। এই অভিযোগকে সামনে রেখেই রাজপথে নেমে প্রতিবাদের ঝড় তুলে বিজেপি। র্যালি শেষে শিলচরের রাঙ্গিরখাড়ি পয়েন্টে গৌরব গগৈর কুশপুতুল দাহ করা হয়। কুশপুতুল দাহের মুহূর্তে স্লোগানে স্লোগানে আরও তীব্র হয়ে ওঠে রাজনৈতিক বার্তা। গৌরব গগৈর বিরুদ্ধে কড়া পদক্ষেপের দাবিতে সরব বিজেপি নেতৃত্ব ও কর্মীরা। রাজনৈতিক এই উত্তাপে সোমবার কার্যত ফুটেছে শিলচর রাজপথে স্পষ্ট প্রতিবাদের আবহ। সাংসদ কংগ্রেস দলের যিনি আসামের সভাপতি, যার পিতা আসামকে 15 বছর মুখ্যমন্ত্রী হিসাবে আসামের মানুষ যাকে এই দায়িত্ব দিয়েছিলেন, মুখ্যমন্ত্রীর দায়িত্ব দিয়েছিলেন, ওনার পুত্র গৌরব গগৈ আজকে পাকিস্তানের সঙ্গে, আইএসআইর সঙ্গে পাকিস্তানে দালালি করতে আজকে ওনার পরিবার ধরা পড়েছিল। আজকে আপনারা শুনেছেন যে আসামের মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মহাশয় প্রায় 2 ঘন্টার অধিক সময় সাংবাদিক সম্মেলন করে সেই বিষয় খুলাসা করেছেন যে পাকিস্তানের সঙ্গে, পাকিস্তানের এক সংস্থার সঙ্গে কিভাবে ওনার পত্নী এলিজাবেথ উনি জড়িত ছিলেন,
কিভাবে উনি ভারতবর্ষের লিড পাকিস্তান সংগঠনের হয়ে কাজ করতেন, পরবর্তীতে লিড পাকিস্তানের একটা শাখা তৈরি করে লিড ইন্ডিয়া একটা তৈরি করে লিড পাকিস্তানের মাধ্যমে আসামে ভারতবর্ষে ওনাকে সরকার যে পাকিস্তানের তরফ থেকে ওনাকে বেতন দেওয়া হতো। আর আমরা লক্ষ্য করেছি যে গৌরব গগৈ সাংসদ হওয়ার পূর্বে উনি পাকিস্তান ভ্রমণে গেছেন, 10 দিন পাকিস্তানে গেছেন। আর সবচেয়ে আশ্চর্যের বিষয় হলো যে পাকিস্তানে উনি যখন গেছেন ওনার যে ভিসা ছিল সেই ভিসাতে শুধু ইসলামাবাদ যাওয়ার জন্য ওনাকে পারমিশন দেওয়া হয়েছিল। সেখানে পৌঁছার পরে 2013 ইংরেজিতে 15 ডিসেম্বর সম্ভবত সেখানে পৌঁছার পরে ওনার ভিসাকে সেখানে লাহোর এবং করাচিতে যাওয়ার জন্য অনুমতি দিয়ে দেওয়া হয়। আর সেখানে সেই করাচি, লাহোর, ইসলামাবাদে উনি 10 দিন সেখানে কাটান। আর 10 দিন উনি কী করেছেন আসামের মানুষ জানে না, ভারতবর্ষের মানুষ জানে না। আমাদের সন্দেহ যে সেই সময় আইএসআই গতিবিধি হোক, আইএসআই নেতৃবৃন্দ হোক, পাকিস্তানি সেনাবাহিনীর লোকরা হোক বা ভারত বিরোধী যে সংগঠনগুলি ছিল সেই ভারত বিরোধী সংগঠনগুলির সঙ্গে উনি সেই সময় সভা সমিতি করেছেন। পরবর্তী कैरेक्टर दिखवाइसे अभी जानो उन लोगों को ये पता चलने से इन लोगों का फुर्ती होता है क्या कि भारत का कितना जेट गिरा ऑपरेशन सिंदूर में। राहुल गांधी को ये पता होना है, गौरव गोगोई को ये क्वेश्चन है, लेकिन उन लोगों ने कभी नहीं क्वेश्चन किया हम लोगों ने कितना पाकिस्तानी को रगड़ा ऑपरेशन सिंदूर में। और आज गौरव गोगोई का जो असलियत है ये हम लोगों का सामने आया। शर्म करो गौरव गोगोई, आपका और अपना पत्नी का जो पाकिस्तान प्रेम है, जो 1885 में जो कांग्रेस गठन हुआ वो कांग्रेस के आज आप सब लोगों का हमको लज्जा न किया। शर्म से मंत्री डॉक्टर हिमंत बिस्वा शर्मा जी ने जो सामने हम लोग का जो सत्य हम लोग के सामने लाया है उससे पूरा देशवासी को ये पता चलता है कि कैसे कांग्रेस एक सांसद होते हुए भी गौरव गोगोई और उसका फैमिली ने किस तरफ से पाकिस्तान के लिए काम किया। শোনা বার্তা আজ এ পর্যন্তই। আগামীকাল আবার দেখা হবে একই সময় একই চ্যানেলে। নমস্কার।